রহমান স্বাধীনতার পরে একটা বড় কষ্ট পেয়েছিলেন, সেটা হচ্ছে ওনার সেনাপ্রধান হওয়ার যৌক্তিক দাবি ছিল, উনি সিনিয়র ছিলেন নাম্বার ওয়ান। ওনাকে বাদ দিয়ে খুব সম্ভবত 2 দিনের জুনিয়র শফিউদ্দিন সাহেবকে যখন চিফ করা হলো, শফিউল্লাহ সাহেবকে, তখন তাহের এটা নিয়ে খুব চিল্লাচিল্লি করলো। পরে আবার তাহের নিজে বুঝতেও পারলো যে চিল্লাচিল্লি করার কারণে তার চাকরি থাকবে না, পরে উনি রিজাইন করলেন। তো ওই জিয়াউর রহমান কিন্তু পরে যখন রাষ্ট্র ক্ষমতা হাতে পেলেন, উনি কিন্তু সংসদে 15ই আগস্টের জন্য শোক প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন বাকশাল বাদ দিয়ে নতুন করে, এবং জামাতকেও রিভাইভ করেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতি। ওই যে তার একটা অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা উনি শুরু করলেন, যেটা পরে এরশাদ কন্টিনিউ করলেন, ওটাই কিন্তু 91 সালে বিএনপিকে ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছে, এবং ভিক্টরিটা খুব আনএক্সপেক্টেড ছিল। আপনার মনে আছে চিন্তা করেন আওয়ামী লীগ তখন সরকার গঠন করছিল, আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলেছে, পশ্চিমবঙ্গের পত্রিকায় শেখ হাসিনাকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী বলে দেওয়া হয়েছে, কিন্তু ভোটে গিয়ে বিএনপি জিতে গেল। কেন? ওই যে জিয়াউর রহমানের একটা উদার রাজনীতি, ওটা মানুষের মনে ছিল। প্লাস জিয়াউর রহমানের মৃত্যুটাও খুবই আনএক্সপেক্টেড ছিল, এবং মৃত্যুর পরে জানা যায় ব্যাপক লোক আসে, মানুষ একটা আশার আলো পেয়েছিল, হঠাৎ করে তাকে মেরে ফেলা হলো। তো সেই জন্য এখন এই মুহূর্তে এসে বিএনপি যখন হুঙ্কার দিয়েছে যে আমরা আন্দোলনে চলে যাব, এবং আমি কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি যেটা বলবে জোর দিয়ে সেটাই হবে, এর পিছনে এগুলো কারণ আছে। কারণ বিএনপি যখন আন্দোলন করবে, জামাত সেখানে অ্যাটাক করবে না, এটা বাস্তবসম্মত না। পুলিশ সেখানে গুলি করবে না, সরকার প্রশাসন সেখানে কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করবে না। জামাত সেখানে অ্যাটাক করবে না আপনি কিভাবে নিশ্চিত? আমার আপাত দৃষ্টিতে মাত্র কদিন আগে এই 17 বছরের যে ভিকটিম সাইকোলজি, এই সাইকোলজি থেকে এত দ্রুত ড্রিফট অ্যাপার্ট হওয়া যায় না। দুটোই নির্যাতিত দল চরমভাবে। জামাতের একটা দুঃখ আছে যে যুদ্ধাপরাধীর বিচারের সময় বিএনপি কোনো শব্দ উচ্চারণ করেনি, এটা ছাড়া জামাতের বিএনপির উপর রাগ থাকার কোনো কারণ নাই। আর মাইনাস বিএনপি জামাত অ্যালোন খুব বিশাল কোনো ইলেক্টেড ফোর্স না, এই বাস্তবতা জামাত নিজেও বুঝে। বিভিন্ন কখনোই এককভাবে ভালো করতে পারেনি। সর্বশেষ এক্সাম্পল হচ্ছে 3টা 96 সালে, এবং সেই থেকেই তারা উপলব্ধি করেছে যে একটা না একটা অ্যালায়েন্স তারা করবেই, এবং সামনেও তাই হবে। তো সেখানে যদি বিএনপি আন্দোলন করেই ফেলতো, যেমন ইশরাক আন্দোলন করতে করতে আজকে কিন্তু ডিজিটাল ব্যানারে উনি মেয়র হিসাবে মিটিং করছে, বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু আপনি এটা আওয়ামী লীগের আমলে চিন্তা করে দেখেন, বিএনপির কেউ এরকম আন্দোলন করছে, বা অন্য আমলে, বা বিএনপির আমলে আওয়ামী লীগের চিন্তা করে দেখেন, ওই যে বাধা দেওয়ার কেউ নাই, যে কারণে এই মিটিংটি অ্যাটলিস্ট বিএনপিকে প্রশমন করেছে। আরেকটা হচ্ছে মানে বিএনপি যে মোমেন্টামটা তৈরি করেছে সেটাকে ডিফিউজ করা গেছে। আমার মনে হয় এখান থেকে সরকার বেশি বেনিফিটেড হয়েছে, যে হঠাৎ করে আন্দোলনটা ডিফিউজ হয়ে গেছে, সরকার একটা 3 মাস 6 মাসের একটা এক্সটেনশন বা একটা কমফোর্ট পেল, নতুন স্ক্রিপ্ট লেখার সময় পেল, নতুন স্ক্রিপ্ট লেখার সুযোগ পেল। যদিও আমার ব্যক্তিগত অভিমত, ভোটের সময় এই কাঠামোতে ভোট হবে না, এই সরকার এই কাঠামোতে যেভাবে আছে, এটার পিছনে একটা কারণও আছে। একটা কারণ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি কোনো কারণে চলে আসে, সংবিধানে আগেই বলে দেওয়া আছে কিভাবে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় রাষ্ট্র চলবে, ওটাকে ম্যান্ডেটরি হয়ে যাবে। 2 হচ্ছে, একজন আইনজীবী হিসেবে আপনার কাছে প্রশ্ন, সেটার সম্ভাবনা কতখানি আপনি মনে করছেন? এখন ওটা তো অলরেডি জাস্টিস ফারা মাহবুব তো একটা ওপেন করে জাজমেন্ট দিয়ে দিয়েছেন, এখনো জাজমেন্টটা লেখেননি। যখনই ওটা উনি লিখে ফেলবেন এবং এটার বিরুদ্ধে আপিল হবে না, বা অ্যাপিলেট ডিভিশনের একটা সিমিলার ইস্যু আছে, তখনই এটা ল ডিক্লেয়ার্ড অফ দ্য নেশন হয়ে যাবে। যখন ল ডিক্লেয়ার্ড হয়ে যাবে, এটা কিন্তু তখন ইমিডিয়েট ইফেক্ট চলে আসবে। তবে এই ধরনের জাজমেন্টে সাধারণত বলে দেওয়া হয় যে আমরা 3 মাসের মধ্যে কার্যকর চাচ্ছি, অথবা এতদিনের মধ্যে কার্যকর চাচ্ছি। ওটা একটা পলিটিক্যাল কম্প্রোমাইজ থাকবে ওখানে, ঠিক জুডিশিয়ারি একাই তো সব সমাধান করতে পারবে না। দেন যেটি ঘটবে, এই প্রেক্ষাপটে একটি ভোট হলো, সেখানে বিএনপি অনেকগুলো আসনে জিতলো, মারামারি হলো, কাটাকাটি হলো, একতরফা ভোট হলো। এটাতে আসলে ডক্টর ইউনূসের কী লাভ হবে? এই ভোটটা করে দিয়ে বিএনপির লাভ হবে? আমি তো মনে করি ডক্টর ইউনূসের কোনো লাভ হবে না। সো আমার মনে হচ্ছে ভোটের সময় ডক্টর ইউনূস হয়তোবা তার দায়িত্বে থাকবেন না, উনি তার আগেই কোনো একটা ইস্যুতে উনি চলে যাবেন, অথবা থাকবেন না, অথবা সবাই মিলে তাকে বিদায় করবেন, অথবা একটা বিব্রতকর পরিস্থিতি হতে পারে, যেটা আমরা খুব দুঃখজনক হবে। এটির কারণ হচ্ছে একটাই, ডক্টর ইউনূস স্যার সকল দলের ছিলেন, কিন্তু উনি শুধুমাত্র গুটি কয়েক ছাত্র দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন ইনিশিয়ালি, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে অনেককে ডাকেন, উনি প্রায়ই ডাকেন, উনি যাদেরকে ডাকেন এটা ওই আওরঙ্গজেবের ফতোয়া পাশের মতো হয়ে গেছে। আওরঙ্গজেব যখন একটা ফতোয়া দিতেন, তখন তার ওই কাউন্সিল অফ ফতোয়াকে ডাকা হতো, আর তারা সবাই জানতো আওরঙ্গজেব কী বললে খুশি হবে ওইটাই বলে দিতেন, এবং তাদেরকেই ডাকা হতো। তো ওখানে দেখা যাচ্ছে ন্যাচারালি জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, জাসদকে ডাকা হচ্ছে না, বামপন্থী অনেককে ডাকা হচ্ছে না, আওয়ামী লীগকে তো ডাকার প্রশ্নই আসে না। তাহলে আপনি একটা সাইটকে নিয়ে সে সাইডে ইসলামিস্টদের অনেক বেশি ডাকা হচ্ছে। আমরা মিটিংয়ের পরে ছবি
গুনে গুনে দেখি প্রায় 90% ইসলামিক দল ওখানে বেশি থাকে, এবং তারা সবাই ডক্টর ইউনূসের সুরেই কথা বলে, কিন্তু ভোটের পার্সেন্টেজ তাদের অনেকে তো মানে পলিটিক্যাল ফোর্স না হলো অন্যান্যরা গ্রাউন্ড ফোর্স হিসেবে তারা 5 বছর থাকার কথাও বলা হয়। 5 বছরের কথা তারা বলেছে, কারণ ওই বাংলাদেশের ইসলামিক দলগুলো মাঠে যতটা গর্জে উঠতে পারে ঠিক ভোটে গিয়ে অতটা গর্জে উঠতে পারে না। সে কারণে একটা বিনা ভোটের সরকার থাকলে যেখানে তাদের স্টেক থাকবে এটাতে তারা কমফোর্টেবল, কিন্তু দেশ এতে কমফোর্টেবল কিনা, বড় দলগুলো এতে কমফোর্টেবল কিনা, প্রশাসন এতে কমফোর্টেবল কিনা। প্রশাসন অন্তর্বর্তী সরকারকে কখনো সহযোগিতা করে না দীর্ঘদিন, পুলিশ এখনো দাঁড়াতে পারেনি, ট্রাফিক ব্যবস্থা কলাপস, নিউ জব ক্রিয়েশন হবে না, এফডিআই আসবে না, এবং সংস্কার এবং বিচার তো 10 মাসে একটা চার্জশিট হয়েছে, এটি হলো বিচার, আর বাকিগুলো চার্জশিটও হবে না। যেভাবে করে মামলা লেখা হয়েছে দেওয়া হয়েছে ওখানে কোনো প্রফেশনালিজম নাই। সংস্কারের মধ্যেও আপনি একটা অংশ 50% 60%কে নিয়েই কিন্তু সংস্কার করলেন, 40%কে আপনি সংস্কারে ডাকলেন না। কিন্তু সংস্কার করলেন কোথায়? সংস্কার তো করেননি, হয়নি। সংস্কারের রূপরেখা আলোচনা যেগুলো বা হয়েছে। প্রস্তাবগুলো করা হয়েছে এবং সেটার তো কোনোটার কোনো কার্যকর করার কোনো লক্ষণ তো এখন পর্যন্ত। এবং কার্যকর হবে কিভাবে? ওগুলো তো একটা পিস অফ পেপার, কোনো অর্ডিন্যান্স না, কোনো অ্যাক্ট অফ পার্লামেন্ট না। সামনের গভর্নমেন্ট যদি সেগুলোকে অ্যাডপ্ট করে এবং আইন হিসেবে পাশ করে, সংবিধান অ্যামেন্ডমেন্ট করে, তাহলে এই সংস্কারগুলো হবে। তো সেইখানে অনেক সময় নষ্ট করেছে এই সরকার, এবং সরকারের ধারণাই ছিল 2 বছর 5 বছর তারা ক্ষমতায় থাকবে, সে কারণে এই বিষয়গুলোতে ডিলে করেছে এবং ব্যাপক জনমত তৈরি করা হয়নি এই সংস্কারের পক্ষে। যে উপজেলায় আমার মনে আছে 91 সালে কিন্তু আমার ভোট আমি দিব, কত ধরনের প্রোপাগান্ডা ছিল, ঢোল বাজানো হতো, পোস্টার লাগানো হতো, নাটিকা করা হতো। তো সংস্কারের পক্ষে তো দেশব্যাপী কোনো ক্যাম্পেইন হয়নি, শুধুমাত্র এখন তো নাটক করাও তো একটু রিস্কি ব্যাপার এখন, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। সো একটা যেটা হয়েছে সংস্কারতে একটা এলিট ডিসকাশন হয়েছে, যেটা দরকার ছিল, যে টার্মসটা খুব চমৎকার, ডেমোস্পুডেন্স একটা নতুন টার্মস আসছে। এর মানে হচ্ছে আপনি যখন ল তৈরি করবেন তখন সমাজের চেতনাটাকে লতে কনভার্ট করবেন। হ্যাঁ, আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, সেখানে আওয়ামী লীগ একটা স্বৈরাচারের ভূমিকায় ছিল, অনেককে রক্ত দিয়েছে, তাদের ভিউটা সংস্কারে প্রমিনেন্স পাবে, কিন্তু তাদের ভিউটা কি একমাত্র ভিউ? তারা কি বাংলাদেশ? এর বাইরে কি আর বাংলাদেশ কিছু নাই? তো এর বাইরে বাংলাদেশটা কি ছিল সেটাকে এনশিওর করার দায়িত্ব ছিল। আপনি বলছেন স্বৈরাচারও বাংলাদেশের অংশ, এটা খুব দুঃখজনক হলেও সত্য। যতক্ষণ পর্যন্ত সে নাগরিক, সে বাংলাদেশের অংশ, তারও কিছু অধিকার আছে, মানে আইনগত অধিকার আছে। তাকে আপনি ফাঁসি দিতে গেলেও আইনি প্রক্রিয়ায় ফাঁসি দিতে হবে, তাকে আপনি ব্যান করতে গেলেও আইনি প্রক্রিয়ায় ব্যান করতে হবে। আপনি মব দিয়ে যখন ব্যান করবেন তখন সেই ব্যানটা নিয়ে প্রশ্ন আসবে। এই সকলকে নিয়ে একসাথে চলতে পারলেই এই দেশটা ঠিকভাবে হতো, যেটা নেলসন ম্যান্ডেলা করেছিলেন। তো আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস স্যার সেটা করবেন, কিন্তু ডক্টর ইউনূস স্যার সেটা করলেন না। আর একটা দেশের কিছু প্রেগন্যান্ট ভ্যালু থাকে, 71 তার মধ্যে আমাদের একটা, কোনো একটা কারণে এই সরকার বা তার নিয়োগকর্তারা অনেক ক্ষেত্রে 71কে আঘাত করেছে, বুঝে না বুঝে। এটাও জনগণের